গুড ইভিনিং ফ্রেন্ডস, একটু লেট হয়ে গেল। হাজির হলাম রোজকার মতন আজকের ডক্টর রবীন বর্মনস ফেসবুক স্টাডি সার্কেল গ্রুপে। আই এম সরি ফর মাই লেট। আমরা আলোচনা করছিলাম একজন হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়ার অন্তরায় কী কী হতে পারে, কী কী জিনিস ঠিক মতো না জানলে, না বুঝলে তোমার চিকিৎসা পদ্ধতি, তোমার চিকিৎসা ব্যবস্থা ধরাশায়ী হতে পারে। মাস সাউন্ড হচ্ছে। সো আলোচনা করছিলাম, অনেক পয়েন্ট আলোচনা করেছি আমরা কদিন ধরে। Another interesting point is do you know the appropriate dose, appropriate potency and the time of repetition? তুমি কি ঠিক সময়ে রিপিটেশন করতে পারছো, নাকি ফ্রিকোয়েন্ট রিপিটেশন করে ফেলছো ঔষধ প্রয়োগ বারবার? তুমি কি ঠিক যে পোটেন্সি দেওয়ার কথা সেই পোটেন্সিটা দিতে পারছো? তোমার কি যে ডোজ দেওয়ার কথা সেই ডোজটি দিচ্ছ, যে কটি ডোজ দেওয়ার কথা তুমি বুঝতে পারছো না। So there is a great hindrance about selection of potency, selection of dose, and the time of repetition. Potency selection is a great problem in homeopathy. হ্যানিম্যান প্রথম জীবনে লো পোটেন্সি ব্যবহার করতেন, তারপরে উনি আস্তে আস্তে পোটেন্টাইজেশন থিওরির মাধ্যমে ক্রুড বা মেটেরিয়াল সাবস্টেন্সগুলোকে শক্তিকৃত করতে চাইলেন। ভেজিটেবল সোর্সের ওষুধগুলো মাদার টিংচারের পরের থেকে আরম্ভ করলেন, 2, 3, 4, 5, 6, যেগুলো অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হচ্ছিল না সেগুলো ট্রাইট্রেশন করে নিয়ে 3x পর থেকে করতে লাগলেন। কোনো কোনো ওষুধ আবার 3x হচ্ছিল না, 6x পর্যন্ত ট্রাইট্রেশন করে তারপরে অবাক করছিলেন। তারপরে তিনি পোটেন্সি 7, 8, 9, 10 করে চলেছিলেন। ওনার জীবদ্দশাতেই উনি সব ঔষধ 30 পর্যন্ত পোটেন্সি তৈরি করেছিলেন। একমাত্র থুজা জানা যায় 60 বা 60 পাওয়ার পর্যন্ত তৈরি করেছিলেন। সো potency selection. পরবর্তীকালে 1835 আরও পরে 36, 37, 38 পর থেকে শক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে করতে হ্যানিম্যান এই 50 মিলিসিমাল স্কেল বা 50 সহস্রতমিক পদ্ধতি আবিষ্কার করলেন, ব্যবহার করতে লাগলেন। ওনার বাক্সের ভিতরে অনেক ওষুধ পাওয়া গিয়েছিল, কিন্তু 1842-এ 6th এডিশনের ম্যানুস্ক্রিপ্ট লেখার আগে পর্যন্ত কেউ উনি সেইভাবে প্রকাশ্যে বলেননি। কিন্তু 1842 সালের অর্গাননের 6th এডিশনে 6th এডিশনে লেখা হলেও
আমরা পড়েছি তার ঠিকমতো সময়ে, যথাসময়ে পৃথিবীর হোমিওপ্যাথরা জানতে পারেনি। ফলে বহুদিন পর্যন্ত 1958 সাল পর্যন্ত সবাই হ্যানিম্যানের ওই পদ্ধতিতে তৈরি করা ঔষধ ব্যবহার করতে লাগল। আমেরিকান হোমিওপ্যাথরা হ্যানিম্যানের ফর্মুলাতেই 30কে বাড়িয়ে নিয়ে গিয়ে 200 1M 10M 50M CM DM MM নানান রকম পোটেন্সি তৈরি করতে লাগলেন। এক ধরনের মেশিনের মাধ্যমে ঝাঁকি দিয়ে কিভাবে যে করতে লাগলেন, CM DM নাম দিলেন, তা আমরা নিজেরাও জানি না। ব্যবহার হয়, অনেকে করেছে, আমরাও করছি, কাজও পাওয়া যাচ্ছে। এইসব ওষুধগুলো সাধারণত 6, 30, 200 পরে 1000, মাঝখানে 500 কিছু কিছু ওষুধে পাওয়া যায়। কেন যে পোটেন্সিগুলো এইভাবে কারা করলো সেও জানা নেই, কোথাও ঠিক মতন। আমি তো প্রচুর বই পড়েছি, প্রচুর আর্টিকেল পড়ি, কোথাও জানা যায়নি যে কারা 30-এর পরে একেবারে 200 করলো বা 1000 করলো। ফর্মুলা বা কীভাবে করলো জানা যায় না, কিন্তু কাজ হচ্ছে, কাজ পাচ্ছি, তা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই হাই পোটেন্সি আর তথাকথিত লো পোটেন্সি বা 3-6, আর ওদিকে 1M 10M 50M CM DM MM, কোনটা কখন ব্যবহার করব সেটা জানতে হবে। সেটা না জানলে অনেক কেস ব্লান্ডার হয়ে যায়। সাধারণ কিছু নর্মাল নিয়ম হলো, হায়ার দ্য সাসেপ্টিবিলিটি, হায়ার দ্য পোটেন্সি। ইনঅর্গানিক ডিজিজ, যেগুলো প্যাথোলজিক্যাল লিজন আছে, এখন ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, 20 বার কলেরার মতন পায়খানা করেছে, ক্যান্সারের লাস্ট স্টেজ, রোগীর ভাইটালিটি নেই, খুব দুর্বল রোগী, এনিমিয়া, হসপিটাল থেকে অপারেশন করে এসছে, এই ধরনের কেসে হাই পোটেন্সি দেওয়া সমুচিত না। বিকজ ভাইটালিটি অফ দ্য পেশেন্ট ইজ উইক, লো। আবার অ্যাকিউট ডিজিজে যখন এরকম স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, প্যাথোলজিক্যাল ডিটেরিয়েশন, ডিহাইড্রেশন, অ্যাবনর্মালিটি কিছু পাওয়া যাচ্ছে, সেখানে হাই পোটেন্সি দেওয়া যায় না, কারণ রোগীর কন্ডিশন ভালো নেই। কিন্তু যেখানে ফাংশনাল ব্যাপার, প্যাথোলজিক্যাল ইমব্যালেন্স কিছু নেই, সেখানে হাই অ্যান্ড হায়ার পোটেন্সি সবাই বলে গেছেন এবং কাজ পাওয়া যাচ্ছে। কনজেস্টিভ নিউমোনিয়া, ইনিশিয়ালি আরম্ভ হচ্ছে যে নিউমোনিয়া, লাংসের খুব রেজলিউশন স্টেজে নেই, খারাপ স্টেজে নেই। ডক্টর বোল্লান বলেছেন, আমি রয়্যাল লন্ডন হসপিটালে 12 ডোজিস ফসফরাস 10M দিয়ে সারিয়েছি 2 ঘন্টা পর পর। সো অ্যাকুট ডিজিজে স্ট্রাকচারাল বা স্ট্রাকচারাল বা অর্গানিক কোনো লিজন না থাকলে, ক্ষতি না থাকলে, রোগীর ডিহাইড্রেশন না থাকলে, রোগী খুব উইক না থাকলে, প্রস্ট্রেটেড না থাকলে, ইফ ইউ থিঙ্ক দ্য সাসেপ্টিবিলিটি ইজ হাই, 3 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে, সেইখানে তুমি দুম করে হাই পোটেন্সি দিতে পারো না। হঠাৎ জ্বর এসছে আজ, হাই ফিভার, রোগী সতেজ, সব দিক দিয়ে ঠিক আছে, প্রেসক্রাইব বেলোডোনা 10M and see the magic. It is established, প্রমাণিত। ফাংশনাল কলিক, পেট ব্যথা করছে, পেট ব্যথায় ছটপট করছে, অল ইনভেস্টিগেশনস আর নর্মাল, কোনো দোষ নেই, আলসার নেই,
ক্যান্সার নেই। ইট ইজ এ পিওরলি নিউরোটিক ফাংশনাল কেস। কলোসিনথের সিমটম ইন্ডিকেট করলে প্রেসক্রাইব কলোসিন 10 mg, 50 mg, cm repeated dose. I repeat, high potency acute diseases with no organic lesion, with no structural damage, prescribe high and higher potency in repeated doses. কিন্তু যদি স্ট্রাকচারাল চেঞ্জ হয়, মরবিড প্যাথোলজি হয়, সেখানে লো পোটেন্সি দিতে হবে। দশবার পাতলা পায়খানা করেছে, ডিহাইড্রেশন হয়ে গেছে, আর্সেনিকের সিমটম আছে, আর্সেনিক হাই পোটেন্সি দেওয়া যাবে না। 10 বার পায়খানা করেনি, রোগীর ডিহাইড্রেশন হয়নি, একবারই গেছে, এমনি রোগী ঠিকই আছে, আমি আর বাঁচব না, আমার কি হলো, আমি শেষ হয়ে গেলাম, ওই একই আর্সেনিকের সিমটম। ইন দিস কেস ইউ মে প্রেসক্রাইব আর্সেনিক 1 mg, 10 mg. There is no organic lesion. So without selection of appropriate potency, you cannot cure. You cannot accomplish a cure. So selection of potency is a great art in homeopathy. সালফার 1 mg দিলে অ্যাগ্রাভেশন করছে, 200 দিলে অ্যাগ্রাভেশন করছে, স্কিন ডিজিজে সব সালফারের সিমটম। সালফার 6 দেওয়া হলো তাকে 6 ডোজ 8 ডোজ, ম্যাজিক্যালি ইমপ্রুভড। কিছু কিছু মানুষের শরীরে, কার শরীর হাই পোটেন্সি নিতে পারে, কার শরীর লো পোটেন্সি নিতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য সাসেপ্টিবিলিটি অফ দ্য পেশেন্ট। বেলোডোনা 630-তে কাজ হচ্ছে না যে মাথা ব্যথা, বেলোডোনা 1 mg বা 10 mg কয়েক ডোজ দিলে ম্যাজিক্যালি কাজ হচ্ছে। মেন্টাল ডিজিজ, established mental disease, use medium potency 30, 1 dose only or 2 dose maximum, and wait. Diseases with nerve related, which are sensitive, required high potency. A sciatica case required high potency. Sciatica, that is inflammation of the sciatic nerve. There is no lesion, কোনো ক্ষতি নেই, নষ্ট হয়নি, ফাংশনাল ডিস্টারবেন্স, নার্ভটা কাজ করছে না, দুর্বল, উইক, প্যারালাইজড, কিন্তু হোল দ্য সিস্টেম অফ দ্য বডি, আদার পার্টস অফ দ্য বডি are not damaged, are not weakened. Prescribe causticum 10 mg, 4 doses, 6 doses, no problem, BD or TDS, and see the magic. So potency selection depends on various factors. Intellectual man, men having profound knowledge and education, sensitive, learned, educated, elite, required high and higher potency. কবি, সাহিত্যিক, অধ্যাপক, required high potency. শ্রমিক, লেবার ক্লাস,
less educated person are not sensitive to mass. They require low potency. প্রশ্ন করেছে একজন যে অ্যাকিউট ডিজে বুঝবে কি করে? সিমটম দিয়েই বোঝা যাবে। সবসময় তো পরীক্ষা না হলে তুমি সিমটম দিয়ে বুঝতে পারবে না। রোগী নেতিয়ে পড়ছে একটা, সেখানে না রোগীর ভাইটালিটি উইক আছে, আমাকে বুঝতে হবে চোখ কান খোলা রেখে। সো অ্যাপ্রোপ্রিয়েট পোটেন্সি না হলে অনেক ক্ষেত্রে রোগী সারানো যায় না, আরোগ্য করা যায় না। So, one of the important point is selection of potency, prescribing the appropriate potency. If you do not know the clue, the art of selection of potency, you will be in the deeper ocean. So remember this point. This is one of the important manifestations of or hindrance of the cure, ideal cure for your success. Similarly, the dose, potency যখন বলছিলাম 50 মিলিসিমেন স্কেল অফ পোটেন্সি, বলা হয় যে 50 মিলি স্কেল অফ পোটেন্সিতে তো এত ভাবনা চিন্তার দরকার নেই। A series of potency from 1, 2, 3, 4 like this, সেখানেও একই ফর্মুলা চলবে। হায়ার পোটেন্সি মানে তুমি 10 থেকে আরম্ভ করতে পারো, 15 থেকে আরম্ভ করতে পারো। আবার কোনো কোনো কেসে সেন্টিসিমেল বেড়ে যাচ্ছে, ইট ইজ বেটার টু প্রেসক্রাইব 50 মিলিসিমাল। ক্রনিক অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমা, cardiac asthma, skin disease, vitiligo, 50 millisiemen scale which is the safe because mildest in reaction, controlling power is at your hand. So 50 millisiemen scale in this case is best. কোনো কোনো কেসে অনেকে বলে আমি হ্যানিম্যানের 5th এডিশন 6th এডিশন বেরোনোর পরে 50 মিলিসিমেল স্কেল বাজারে আসার পরে 50 সেন্টিসিমেল আর দরকারটা কি? অ্যাবসলুট। যারা ব্যবহার করছে তারা ব্যাকডেটেড। কেন ব্যবহার করব? কথা ঠিক নয়, আনজাস্টিফাইড। আমরা যারা প্র্যাকটিস করি, প্রচুর রোগী দেখি, আমাদের অভিজ্ঞতার আলোক তাদের সব থিওরিটিক্যাল কথাবার্তার থেকে অনেক বেশি দামি বলে আমি মনে করি। হ্যানিম্যান তো বাঁচেননি সারা জীবন, তিনি যে পরে পাল্টাতেন, থিওরি পাল্টাতেন কিনা আমরা কি জানি। উনি কোথাও বলেননি যে সেন্টিসিমেল ডিসকার্ড হয়ে গেল, উনি কোথাও বলেননি যে মাদার টিংচার ডিসকার্ড হয়ে গেল। উনি বলেছেন ওষুধকে পোটেন্টাইজ করলে ভালো। বলেননি উইথ দিস আই হ্যাভ কনক্লুডেড, আই হ্যাভ এন্ডেড দ্যাট মাদার টিংচার হ্যাজ বিন প্রহিবিটেড। কোথাও বলেননি। উনি বলেননি উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য 50 মিলিসিমাল আই দেয়ার হেয়ার বাই ডিক্লেয়ার্ড দ্য মাই প্রিভিয়াস সিলেকশন অফ পোটেন্সি, প্রিপারেশন অফ পোটেন্সি হ্যাজ বিন স্টপ ফাইনালি। বলেন পরে বলতেন কিনা কে জানে, যেন কিছু 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 সেন্টিসিমেন্ট দরকার হতে পারে। কেন বললাম? আমরা দেখেছি যে এক ধরনের রিউমেটিজম সাইটিকা, যে নার্ভাস ইন অরিজিন, acts better in centesimal potency rather than 50 millisimal scale of potency. কারণ এত ফাইন রিপিটেশন করা হয়, মাইল্ডেস্ট ইন রিয়াকশন দেওয়া হয়, যেখানে অ্যারাউজ হতে পারে না ফাংশন, স্টিমুলেশন ঠিক মতন দিতে পারে না, যা কিনা সেন্টেসিমাল পোটেন্সি দিতে পারে। 6 ডোজেস অফ 10 m যা ধাক্কা দিতে পারে, রিপিটেশন দিতে পারে, যেখানে রিপিটেশন দেওয়ার দরকার 50 মিলিসিমাল স্কেল সেখানে পারছে না। দিস ইজ নট মাই থিওরি, দিস থিওরি আই হ্যাভ লার্ন ফ্রম মাই টিচার
ডক্টর এসপি দে। উনি বলেছেন যে আমি পরীক্ষা করে দেখেছি, তোমরাও দেখবে, একটা সাইটিকা ব্যথা, একটা অ্যাবডোমিনাল কলিক, একটা ফেসিয়াল নিউরালজিয়া, কস্টিকাম 0/1 0/2 16 দিনের একটু ভালো থাকছে, একটু ভালো থাকছে, কতটা প্যালিয়েশনের মতন কাজ হচ্ছে। When I prescribed Costicum 10 mg 4 doses, patient was cured very rapidly. So কোনো কোনো কেসে সেন্টিসিমেল ব্রাত্য নয়, হ্যানিম্যানের একটা কথাকে আমি এখানে কন্ট্রাডিক্ট করি। 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সিতে উনি বলেছেন যে প্রত্যেকবার ওই ঝাঁকি দিয়ে যদি পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে না দিই, তাহলে ভাইটাল ফোর্স কোনো কাজ করে না, রিয়াক্ট করে না। মনে হয় 248-এ 1842 সালে বলছেন আপনি, 1790 সালের থেকেই হোমিওপ্যাথির চর্চা করছেন না, 18 সাল থেকে ভালোভাবেই করছেন। এই 40 বছর তাহলে আরোগ্য করলেন কি করে? আপনি তো 30 দিয়ে বসে থাকতেন, 6 দিয়ে বসে থাকতেন। তাহলে একথা বলা যায় না যে ভাইটাল ফোর্স আর রিয়াক্ট করে না। রিয়াকশনারি ক্যাপাসিটি অফ দ্য ভাইটাল ফোর্স মে বি উইক, মে বি ল্যাক, কিন্তু করে না বলা ঠিক যাবে না। আই কন্ট্রাডিক্ট হিয়ার। তাহলে 40 বছর ধরে আমাদের অন্যদের কথা ছিল, আপনার কেস সারল কি করে? You have got all name, fame and money in Paris. How it was possible by 3, 6, 30 potency? So 50 মিলিসিমাল স্কেল রাউন্ড কোম্পানি ছাড়া রিলাই করা যাবে না। তার থেকে বেটার টু প্রেসক্রাইব সেন্টিসিমাল পোটেন্সি। So dose is very important, potency is very important. Dose, কটা ডোজ দেবো? জ্বর এসেছে ডাক্তারবাবু, আমার বাচ্চার জ্বর এসে গেছে, কাল রাত থেকে ভীষণ জ্বর, আপনি শিগগির দিন। কি হচ্ছে? দপদপ করে লাফাচ্ছে, মাথা টাথা বলছে, হাত লাফাচ্ছে, আমার 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 ছটফট করছে, বাচ্চা ঝিমিয়ে পড়েছে, চোখ মুখ সব লাল হয়ে বেলোনার সিমটম ধরো বলছে, কিংবা ব্রায়োনিয়ার সিমটম বলছে। এটা আমি উদাহরণ দিচ্ছি, ওষুধের নামই ধরে রাখ। জেলসিমিয়ামের সব সিমটম আছে, ঝিমিয়ে পড়ে আছে, কথা বলতে চাইছে না, চোখ খুলতে চাইছে না, পিপাসা নেই, জিভ বের করতে গেলে কাঁপছে, ডালনেস, ডিজিনেস, ড্রাউজিনেস, ট্রেম্বলিং, থার্স্টলেসনেস, স্লিপিনেস, হোয়াট নট ইন জেলসিমিয়াম। কিন্তু আমি কটা ডোজ দেবো? অনেক ছেলেরা প্রশ্ন করে, অনেক জুনিয়ররা প্রশ্ন করে। সঙ্গত প্রশ্ন, তাদের কেউ শেখায়নি, তারা শেখেনি, কলেজে শেখানোর লোক নেই। ম্যাক্সিমাম কলেজগুলো এখন ভাড়া মতে পর্যবসিত হয়েছে। আউটডোরে বসে অ্যালোপ্যাথিক বুক ফুলিয়ে অ্যালোপ্যাথিক লিখে চলছে। কলিকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের মতন শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত হোমিওপ্যাথিক কলেজ, আউটডোরে বসে অ্যালোপ্যাথিক প্রেসক্রিপশন করছে একজন গাইনিক টিচার, আমার কাছে কপি আছে। এই তো চলছে কলেজ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে তাই চলে বহু ক্ষেত্রে। কি শিখবে? কে শেখাবে? কেতাবিকতা। ফেসবুকে ডাক্তারি করছে অনেকে, যারা যারা ডাক্তারি জানে না তারাও করছে, যারা হোমিওপ্যাথির বানান জানে না তারাও করছে, যারা ব্যবসা বাণিজ্য করে তারাও করছে। ছেলেরা কোত্থেকে শিখবে? অনেক সহজ সহজ প্রশ্ন করে, আমি অবাক হয়ে যাই। তো কটা ডোজ দেবো, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ইম্পর্ট্যান্ট কোশ্চেন, চ্যালেঞ্জিং কোশ্চেন, রিজনেবল কোশ্চেন। উত্তর খুব সোজা। জ্বরে তুমি জেলসিমিয়াম দেবে, বৃষ্টিতে ভিজেছে সারা গা হাত পা ব্যথা, রাস্টক্স দেবে, তীব্র মাথার যন্ত্রণা এসছে, রোদে কাজ করার পর থেকে বেলেডোনা দেবে, প্রফিউজ ইউটেরাইন হেমারেজ হচ্ছে উইথ পেন,
উইকনেস, ফ্লাডিং, পড়ে যাচ্ছি, মাথা ঘুরছে, সাপোজ স্টেলিয়াম দেবে। সিভিয়ার মেনস্ট্রুয়াল পেইন, ক্রাম্পিং পেইন, কামড়ে কামড়ে ধরছে, ভাইবারনাম ও পুলাস দেবে। গলায় ব্যথা, স্প্লিন্টার লাইক পেইন, ডাক্তারবাবু ঠান্ডা লেগেছে, ঢোক গিলতে পারছে না, ও কি ব্যথা, হিপার সালফার দেবে। মাংস খেয়েছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম, তারপর থেকে পেট ব্যথা করছে, গা গুলোচ্ছে, পিপাসা নেই, পালসিটারা দেবে। জ্বর এসেছে, কেঁপে সকাল 7টার দিকে জ্বর হচ্ছে, হাড়ের মধ্যে ব্যথা, হাড়গুলো যেন মেরে ভেঙে দিয়েছে, এত হাড়ের ব্যথা তো জীবনে আর আগে হয়নি ডাক্তারবাবু, ইউপেটেরিয়াম পারফুলেটিয়াম দেবে। কিন্তু কটা ডোজ দেবো, কি পোটেন্সি দেবো? পোটেন্সির একটা আইডিয়া দিয়েছি, হাই পোটেন্সি দিতে হবে এখানে। প্যাথোলজিটা যদি না থাকে, যদি ডায়াগনোসিস হয়ে গেল যে ডেঙ্গু হয়ে গেছে, হ্যামারেজিক ডেঙ্গু, প্লেটলেট ভেঙে যাচ্ছে, তখন আর হাই পোটেন্সি দেওয়া যাবে না। এমনি জ্বর, ডেঙ্গুর সিমটম নেই, শরীর ঝিমিয়ে পড়ছে না, ব্লাড কাউন্ট ঠিক আছে, ইউপেটেরাম পারফুলেটাম 1000, 6 ডোজেস, 8 ডোজেস। কিন্তু এই 6 ডোজেস 8 ডোজেস বুঝবো কি করে? আমি বানিয়ে দেবো কিছু ডোজ, 10 ডোজ, 12 ডোজ, 8 ডোজ বানিয়ে দেবো। একটা লাইন শুধু বলে দেবো, যে মুহূর্তে থেকে তোমার কমতে আরম্ভ করবে, স্টপ দ্য মেডিসিন। এটাই হলো উত্তর। যখন ও ইমপ্রুভমেন্ট আরম্ভ হয়ে যাবে, as soon as the improvement will begin, as soon as the improvement will start, stop the medicine and wait. আবার যদি ফিরে আসে, রিপিট ইন অ্যাকিউট কেসেস। কিন্তু ওষুধ বন্ধ করলে রোগী বলছে যে আবার বেড়ে যাচ্ছে, রিপিট। কিন্তু আসলে হয়তো বাড়ছে না, অনেকে সাইকোলজিক্যালি বাড়তে পারে, সো সঙ্গে পিটিআরএস প্লাসিবো 1000 দিতে হবে। তারপরে যেই কমতে আরম্ভ করবে, তখন 2 নম্বর ওষুধটা খাবে। আবার যদি রিল্যাপস করে, তাহলে আবার 1 নম্বরটা ব্যাক করতে হবে। দিস ইজ দি নর্মাল ফেনোমেনন, দিস ইজ দি নর্মাল রুল by which you will maintain your patient, by which you will regulate your patient, by which you will control your patients. As soon as the improvement begins, stop the repetition in acute medicine. In chronic case, centesimal hypotension, 1 dose or 2 dose. One of the renowned physician of Kolkata, Dr. Gyan Majumdar, the grandson of Dr. P.C. Pratap Chandra Majumdar, আমি তার কাছে গিয়ে যেতাম, মৃত্যুর আগে কিছুদিন গিয়ে যেতে পেরেছিলাম। হি প্রেসক্রাইবড অনলি 200, আমি তার ফর্মুলায় মেনটেন করি, 202 ডোজ অ্যান্ড ওয়েট ফর এ মান্থ, 1000 or 2 ডোজ অ্যান্ড ওয়েট ফর এ মান্থ। চেষ্টা করতে হবে তার মধ্যে অন্য মেডিসিন না দেওয়ার। এখন তাই বলে কি ওর খুব প্রয়োজন হলে দেবো না, মাথায় ইট মেরেছে ওষুধ দেবো না, কেঁপে জ্বর এসেছে হঠাৎ ওষুধ দেবো না, দিতে বাধ্য হতে হবে। কিন্তু যে সময় রোগীকে বোঝাতে হবে, যদি তোমাকে চেষ্টা করতে হবে যাতে অন্য ওষুধ না খেতে পারো। তুমি দৌড়াচ্ছ, রোগীকে বোঝাতে হবে, তুমি 100 মিটার দৌড়াবে, 5 জন লোক দাঁড়িয়ে আছে, তুমিও দৌড়াচ্ছ, দৌড়াতে আরম্ভ করেছো, তুমি খুব ভালোভাবে যাচ্ছ, মনে হচ্ছে ফাস্ট হয়ে যাবে। পাশের লাইনম্যান একজন দাঁড়িয়ে ছিল, দুম করে পাটা এগিয়ে দিল, আর তুমি কি হবে? তুমি আর ফাস্ট হওয়া দূরের কথা, ফটাস বাবু হয়ে যাবে, ল্যাং খেয়ে পড়ে যাবে। তো তোমার ওষুধ যখন শরীরের মধ্যে দৌড়াচ্ছে, the medicine is still acting, metabolizing in the system, তুমি যদি অন্য একটা ওষুধ দাও, ওর কাজটাকে হিন্ড্রান্স হয়ে যাবে, ওই ল্যাং মারার মতন মেরে দেবে কিছুটা। সেটা কি তুমি চাও? তাই তোমার জ্বর যদি তুমি সহ্য করতে পারো, তোমার গা হাত পা ব্যথা যদি সহ্য করতে পারো,
তোমার মাথার যন্ত্রণা হচ্ছে বলছো, যদি ম্যানেজ করতে পারো ভালো, ওষুধ না খেলেই ভালো। যারা বুঝবে না তাদের জন্য PTRS 1000, আর তা নাহলে যদি সহ্য করতে পারি ওয়েট। হ্যানিম্যান এখানে ওষুধটি রিপিটেশন বারণ করেছে, উদাহরণ দিয়েছে একটা, যে গভীর রাত্রে যেমন একটা পেঁচার ডাক, তখনকার দিনে তো এত যন্ত্রপাতি এসব ছিল না, কলকারখানা, উনি পেঁচার সঙ্গে তুলনা করেছেন। গভীর রাত্রে তোমার সাউন্ড স্লিপ যেমন একটা পেঁচার ডাকে খান খান হয়ে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, গভীর ক্রিয়াশীল অ্যান্টিমাসবেটিক ওষুধের কাজ ডিস্টার্ব করবে তুমি যদি অন্য কোনো শর্ট অ্যাক্টিং সুপারফিশিয়াল ড্রাগও ইভেন দাও। So it is better to not repeat frequently. So repetition, dose and potency সম্বন্ধে যদি ধারণা না থাকে, সম্যক আইডিয়া না থাকে, সাউন্ড নলেজ না থাকে, you will not be able to give a good cure. It is one of the important factors, it is one of the most important points, it is one of the most important criteria to come back from your cure. This much for today. দেখা হবে আগামীকাল রাত ঠিক 8টায়। আজকে ভেবেছিলাম এই চ্যাপ্টার শেষ করব, পারলাম না, আরও সময় লাগবে, এবং এটা জানার দরকার। দিস ইজ এ ভাইটাল চ্যাপ্টার। থ্যাংকস অল, গুড নাইট মাই ফ্রেন্ডস।